নমস্কার, ওয়েলকাম টু অরিক্স ক্যালেডোস্কোপ। তো আজকে 2025-এর প্রথম বই নিয়ে হাজির। এই বইটার নাম কতজন শুনেছেন জানি না। বইটা হচ্ছে প্রতিভা বসুর রাঙা ভাঙা চাঁদ। তো বইটা আমার নয়, হ্যাঁ এটা প্রথমে বলে রাখা ভালো। তো আমরা দুই বন্ধু কিছুদিন আগে পানিহাটি বইমেলায় গেছিলাম, তো সেখান থেকে দুটো বই কেনা হয়। এই বইটা ওই বন্ধুটা কেনে, আর আমি কিনেছিলাম নিমাই ভট্টাচার্যের একটা বই। তো সেটা এখন আমার কাছে নেই, ও পড়ছে, ওর কাছে রয়েছে। তো এই বইটা ওর পড়া হয়ে গেছে, তারপর ও আমাকে দিয়েছে পড়ার জন্য। তো আমার কোনো আইডিয়া ছিল না বইটার ভেতর কি আছে, কি টপিক, কি জনরা, এমনকি নাম দেখেও বুঝতে পারছি না যে কি, মানে কি হতে পারে আর কি। তো ও আমাকে শুধু পড়ার পর বলেছিল যে বইটা খুব ভালোভাবে এগোলো আর কি, কিন্তু শেষ দিকটা ফিল্মি হয়ে গেল, বা বাংলা সিরিয়ালের মতো হয়ে গেল। তো হ্যাঁ, পড়ার পর আমার রিয়াকশনও অনেকটা সেম। বইটা না খুব প্রমিসিং ভাবে শুরু হয় একদম, মানে এমন একটা স্তরের গল্প বলা হয়েছে সমাজে, সেখানে আপনার মনে হবে কিছু কিছু ঘটনা শুনে বা পড়ে যে আর ঠাটিয়ে থাপ্পড় মারি আর কি, মানে ওদেরকে একদম ওখানেই মেরে ফেলা উচিত। তো সেরকম কিছু ঘটনা ঘটে একদম শুরুর দিকে, খুব প্রমিসিং ভাবে দেখানো হয়। যদি আমি তিন ভাগে বইটাকে ভাগ করি, তো প্রথম ভাগটায় ওইসব হয়, আর সেকেন্ড ভাগটা থেকে গল্পটা মানে বিস্তার পাবে। তো সেইখানে একটা খুব বড় কাণ্ড হওয়া উচিত ছিল, মানে ওই প্রথম দিকের ঘটনাগুলোর জন্য, কিন্তু সেখানে কিছুই হয় না, মানে একদম ফ্ল্যাট বেরিয়ে যায়। বইটা ভীষণ প্রমিসিংভাবে শুরু হয়, কিন্তু মাঝপথে গিয়ে তাল কেটে যায়। তো আমি ভেবেছিলাম ঠিক আছে, মাঝপথে কেটেছে, একদম শেষের দিকে হয়তো একটু হাই পাবে, কিন্তু না, শেষের দিকেও কিছু হয় না। শেষের দিকে বরঞ্চ এমন জিনিস হয় যেগুলো বিশ্বাস করতে সত্যি একটুখানি মানে কষ্ট হয় আর কি। আচ্ছা, এবার আসি এই বইটার গল্পের কথা। তো বইটাতে তিনটে মেইন ক্যারেক্টার বলে রাখি। প্রথম যাকে নিয়ে মেইন স্টোরি, তার নাম হচ্ছে কুসুম। তো আরও দুজন রয়েছে, একজন হচ্ছে মহামায়া আর তার ছেলে সোমেন। তো এদের তিনজনের কথা প্রথমেই বলে রাখা ভালো। তো এই তিনজনকে নিয়ে 80% গল্প ঘোরে, কিন্তু গল্পের শুরুটা হয় একদম অন্যরকমভাবে, যেটা আমি প্রথমেই বললাম। তো গল্পের শুরুতে এই যে কুসুম কোন সমাজ থেকে বিলং করে, এরা একটা খুবই বস্তি বলবো না, একদম নিচু স্তরের, যেখানে মানে এই বিশ্বাসেই মানুষ বেঁচে থাকে বা মহিলারা বেঁচে থাকে যে তুমি যখন বিয়ে করেছো তখন তোমাকে স্বামীর মার খেতেই হবে। স্বামীর মারটা হচ্ছে বিয়ের সাথে তোমার একটা প্রাপ্য আর কি, মানে বিয়ে করা মানে স্বামী তোমাকে মারবেই। তো সেটাতে গলার জোর তোলার কেউ নেই, বা গলার জোর তোলা উল্টে সেটা অন্যায় আর কি। মানে ওদের সমাজে এইটাই শেখানো হয় যে আচ্ছা, স্বামী তোমাকে মারবি, কোনো মানে ওটার কোনো হেরফের হবে না, ওটা কোনো দোষের না, ওটাই স্বামীর ভালোবাসা, এরকমটাই। তো এই জিনিসটা মাথায় রেখে ওইখানে অনেকগুলো ঘটনা দেখানো হয়, মানে সমান্তরালভাবে দেখানো হয়। তো প্রথমে একজনের কথা বলা হয়েছে, আমার নাম মনে নেই, এগুলো সবই সাইড ক্যারেক্টার, তো নাম মনে রাখার প্রয়োজন মনে করিনি। আর মানে খুবই রাগ হচ্ছিল আর কি এদের উপর, যাই হোক। তো তার সে যে একদম বুড়ো বুড়ি একজনের কথা বলা হয়। তো সে ওই পাড়ায় সবচেয়ে বেশি ডার্ক সাইডে একজন মহিলা, গল্পে তাকে ওভাবেই দেখানো হয়েছে, কিন্তু সে একটা কাণ্ড করেছে কয়েকদিন আগে, সেই জন্য এখন একটু চুপসে গেছে। তো এইবার সে তার ঘরে বসে শুনছে যে তার যেখানে থাকে তার থেকে কয়েকটা বাড়ি পরেই একজন মহিলা, তার মতোই বুড়ি, সে চিল্লাচ্ছে। কি হয়েছে না হয়েছে সে জানে না, সে কয়েকদিন ধরে ঘরের মধ্যেই আবদ্ধ, কারণ তার মনে একটু গিল্ট ফিলিং রয়েছে। কেন সেটা বলছি। তো এবার সেখান থেকে গল্পটা ঘোরে যে কি হচ্ছে ওইখানে আর কি। তো এই যে যেটা বললাম, সেখানে স্বামীর মার খাওয়া প্রাপ্য, এটা সবাই বুঝেই নিয়েছে। তো কুসুম হচ্ছে সেখানে এমনই একটা বাড়ির বউ। তো কুসুম সেম, তার স্বামী তার থেকে বয়সে অনেকটাই বড়, তার বাবা তাকে জাস্ট কিছু টাকার লোভে বিয়ে দিয়ে দিয়েছে, মানে পণ আর কি স্বামীর সাথে। তো দেখেও নি যে স্বামীর কি চরিত্র, সে কেমন, ওইসব দেখার কোনো প্রয়োজন মনে করি। তো সেইখানে কুসুম একটা বাড়িতে, মানে বাড়ির বউ, তার শাশুড়ি, তার হাজবেন্ড তাকে ভীষণ মানসিকভাবে টর্চার করে, সেটা খুবই কম, শারীরিকভাবে বেশি টর্চার করে। তার বর মাতাল, তো অর্ধেক দিনই বাড়ি আসে না, বাড়ি আসলেই ওই মানে শুধু কুসুম মানে মানুষ না, শুধু একটা শরীর আর কি, ওই শরীর হিসাবেই তাকে দেখে।
তো এই হচ্ছে কুসুমের গল্প। তো সেখান থেকে গল্পটা একটুখানি ঘোরে। তো একদম প্রথমে যার কথা বললাম যে ওই পাড়ার একজন ডাক সাইটে মহিলা, তো সে তার পুত্রবধূকে ভীষণ টর্চার করত। তো কিছুদিন আগে সে পুত্রবধূ মানে মুখে মুখে তর্ক করেছিল, চোপা করেছিল আর কি, সোজা কথা তাদের ভাষা। তো সেইটা সেই মহিলাটা নিতে পারেনি, সেই জন্য হাতের কাছে জাতি ছিল সুপুরি কাঁটার, সেটা সে ছুঁড়ে মেরেছে। পুত্রবধূর কপালের এরকম ভাবে বেরিয়ে গেছে, তো সেইটাতে এত রক্তপাত হয়েছে, তো পুত্রবধূ মারা গেছে। মানে এইভাবে একজনকে মেরে ফেলা হয়েছে। কিন্তু পাড়ায় বদনাম হবে। এবার এই যে পাড়ায় বদনাম হবে, তার থেকেও বড় কথা, তো মহিলাটা আবার চুপি চুপি অনেকের বাড়িতে গিয়ে শাসিয়ে এসছে যে ওখানে যদি পুলিশ জানাজানি হয় বা ব্যাপারটা যদি বাইরে বেরোয়, তাহলে প্রতিটা বাড়িতে যেই বধূ নিগ্রহ হয় বা নারীদের ওপর যে নির্যাতন হয়, সেটা কিন্তু সে একা ভোগ করবে না। মানে তাকে যদি ফাঁসানো হয় বা সে ফাঁসলে সবারটা ওপেন করে দেবে, মানে সবাইকে নিয়ে ফাঁসবে আর কি। তো সেই জন্য কেউ মুখ খুলছে না, সেই জন্য সবাই মানে ভেতরে ভেতরে জানলেও ওটা অ্যাক্সিডেন্ট হিসাবে মেনে নিয়েছে। তো এই হচ্ছে একজনের মরে যাওয়ার গল্প। তো এখান থেকে গল্পটা ঘোরে। এইবার এই যে বললাম সে এখন চুপসে রয়েছে, তো তার থেকে কয়েকটা বাড়ি দূরে একজন চিল্লাচ্ছে। সে কেন চিল্লাচ্ছে? তো সেই বাড়ির বউ হচ্ছে কুসুম। তো কুসুম হচ্ছে ওই পাড়ার মানে ওই স্তরের ওই কয়েকটা বাড়ির মধ্যে সব থেকে সুন্দর, পুরো একদম মানে মুক্তোর মতো গায়ের রং আর কি, ওভাবেই তাকে বর্ণনা করা হয়েছে। তো তাকে দেখে কেউই বুঝতে পারে না যে সে সেই সমাজ থেকে বিলং করে, কারণ সেই সমাজের মতো তার গায়ের রঙও না, সে সেরকম দেখতেও না, তার ব্যবহারও সেরকম না। তো সেখানে একমাত্র কুসুম একটু হলেও লেখাপড়া জানে, একটু হলেও মানে অ্যাটলিস্ট স্কুলে গেছিল, তারপর তার বাবা তাকে ছাড়িয়ে দিয়েছে। তো সেইখান থেকে কুসুম ওরকম একটা বাড়িতে তার বিয়ে হয়, সেখানে শাশুড়ির অত্যাচার, বরের অত্যাচার। তো একদিন মানে তার পিঠে জ্বলন্ত কয়লা ডলে দেওয়া হয় আর কি, তার শাশুড়ি বিষয় করেছিল আর কি। তো সেটা সে সহ্য করতে না পেরে, হাতের সামনে বাঁশ ছিল, বাঁশ একদম শাশুড়িকে মেরে রাত্রিবেলা মানে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গেছে আর কি। তো সেই চিল্লানোটা তার শাশুড়িরই। তো মার খাওয়ার পরে সে ওরকম ভাবে চিল্লাচ্ছিল আর কি। তো এবার কুসুম কোথায় গেল? এবার এখান থেকে শুরু হচ্ছে এই উপন্যাসের সেকেন্ড স্টেজ। তো এইবার গল্পে এসে পড়ে মহামায়া আর সোমেন। তো কুসুম ওই রাত্রিবেলা 8 ক্রোশ পথ পাড়ি দিয়ে মহামায়াদের বাগান রয়েছে, তো সেইখানে গিয়ে সে হাঁপিয়ে যায়, ক্লান্ত হয়, সেই বাগানে গিয়ে সে ঘুমিয়ে পড়ে। তো এইবার যে 8 ক্রোশের ব্যাপারটা সেটা গল্পতেই পরিষ্কার বলা আছে। তো এই পথটুকু, তো এটা একটা গ্রামের কথা বলা হয়েছে। তো মানে সেই গ্রাম থেকে আরো কয়েকটা মানে 2-3টে গ্রাম দূরে আর কি মহামায়াদের বাড়ি। তো সেই পাড়াটা যথেষ্ট মানে বিত্তবান পাড়া, সোজা কথা, বা ভদ্র পাড়া। ওখানে গ্রামের পথ অন্ধকার, সাপখোপ রয়েছে, মানুষরূপী নেকড়ে রয়েছে, মানে কুসুমের যা রূপ, যে কেউ তাকে ছিঁড়ে খাবে, এটা এইভাবেই বলা হয়েছে গল্পে। তো সেই সব ভয় উপেক্ষা করে সে শুধু দৌড়েছে, মানে তার কাছে সে যেখান থেকে পালিয়েছে তার মতো নরক আর কিছু হয় না। মানে সেই নরকের একটাই নিয়ম, তুমি যদি মেয়ে হও, তোমার যদি বিয়ে হয়, বিয়ে তো হবেই, মানে ওদের ওখানে তো ওভাবে হয় না, বিয়ে হবেই, মানে তার নিজের বাবা মাই টাকার লোভে বিয়ে দিয়ে দেয়। তো বিয়ে হলে তুমি শ্বশুর বাড়ির মার খাবে। একটা সময় পর তোমার যখন ছেলে বা মেয়ে যাই হোক, যদি ছেলে হয়, তার যদি পুত্রবধূ হয়, তখন তুমি শাশুড়ি হবে, তুমি আবার পুত্রবধূকে পেটাবে। এটা হচ্ছে ওই নরকের নিয়ম। তো সে তার থেকে যে কোনো জিনিস তার কাছে যথেষ্টই আনন্দের। তো সেজন্য সে কিছুর ভয় না পেয়ে সে একদম সোজা দৌড়ে পালিয়েছে। এবার কুসুম চরিত্রটাকে নিয়ে যদি একটু বলি, এটা মানে পুরো গল্পের পার্সপেক্টিভে বলছি। সে যথেষ্ট সাদাসিধে, খুব স্নিগ্ধ, খুব মিষ্টি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার বাস্তবিক জ্ঞান বা তার কথাবার্তার মধ্যে যে প্রশ্ন, সেটা খুব ভালো লাগে। আবার কিছু কিছু ক্ষেত্রে খুব বোকাও লাগে। সে বোকা, সেটা গল্পে পরিষ্কার দেখানো হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সে এমন কিছু কোশ্চেন করে বা এমন জিনিস এই ক্যারেক্টারটার থ্রুতে দেখানো হচ্ছে, সেটা বিশ্বাস করতে একটু কষ্ট হয়। মানে আপনার মনে হবে সে এইটুকুও জানে না, সে এই জিনিসটা জানে না, সত্যি সে মেয়ে। তো এইরকম আর কি। তো এবার মহামায়া সোমেনের
ব্যাকগ্রাউন্ডটা দিয়ে রাখি, তো বুঝতে সুবিধা হবে। মহামায়া হচ্ছে এই যে পাড়াটা দেখানো হচ্ছে, তো সেখানে ওরকমই একজন বাড়ির বউ, মানে আর সৌমেন হচ্ছে তার ছেলে। মহামায়ার মানে মধ্যবয়স্ক একজন মহিলা। সৌমেন এখন পড়াশোনা করতে কলকাতায় গেছে, সে শক্ত সমর্থ হয়ে গেছে, মানে সে এখন বাড়ির সো কল্ড কর্তা আর কি। মহামায়ার স্বামী নেই, তো ছেলে যখন ছোট তখনই তিনি মারা যান। তো এবার এই যে বাগানটা, এই বাগানটা ঘিরে গল্প আছে, মানে তার খুড় শ্বশুর বা জ্যাঠুটো শ্বশুর এরকম টাইপের কেউ ছিল, তো তার বাগান আর কি। সে মানে তার যে এই শ্বশুর বাড়িটা, তারা যথেষ্ট বড় লোক ছিল, তারা অনেকগুলো ভাই ছিল। তো সবাই যেখানে বাড়ি চুজ করে, মানে বাড়ির ভাগ চুজ করে, সেখানে তার খুড় শ্বশুর বা জ্যাঠুটো শ্বশুর মনে নেই, সে সেখানে ওই যে বাগানের যে জমিটা সেটা চুজ করে। তো এই বাগানের যে নেশা, সেটা তার ওই শ্বশুরের কাছ থেকেই পাওয়া। তো সবাই তাকে তখন বোকা বলে। সেই বাগানটা নিয়েই মহামায়ার জীবন, মানে সেটাকে দেখভাল করাই তার কাজ, সেটা নিয়েই তার সময় কেটে যায় আর কি, কারণ ছেলে এখন নেই। তো মহামায়ার যে হিস্ট্রি, মানে তার যে ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে এর আগেও এই বাড়িতে তিনি একজনকে বিশ্বাস করে মানে আশ্রিত হিসাবে রেখেছিলেন আর কি। তো সে তাকে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে যায়, মানে চুরি করে বাড়ি থেকে পালিয়ে যায়। আর মহামায়ের একজন মেয়ে ছিল আর কি, তো সেই মেয়েও যায়। মেয়ের সম্বন্ধে আমি কিছু বলছি না, তো সেটা যথেষ্টই ভয়াবহ বা মানে যথেষ্টই হৃদয় বিদারক। তো সেটা যারা পড়বেন তারা তখন বুঝে যাবেন, ওটা নিয়ে আমি কিছু বলছি না। কিন্তু সেই যেটা এফেক্ট, সেটা এখনো এত বছর পরও মহামায়ার জীবনে বর্তমান। তো সেইখানে কুসুম আসে, তো তার সাথে দুটো জিনিস হয়, দুটো এফেক্ট হয় আর কি ওই বাড়িতে, বাড়ির লোকজনের। আরও একটা কথা, মহামায়ার সাথে ওই বাড়িতে আরও 3জন থাকে। একজন বর্তমানে নেই, বাড়িতে গেছে, সে ওই বাড়ির অনেক দিনের চাকর। একজন মালি, আর মানে 2জন চাকর, একজন মালিক। তো সম্ভবত মালি এই মুহূর্তে নেই, সে দেশের বাড়ি গেছে। আর 2জন চাকর রয়েছে, তারা বহুদিনের, মানে তারা সৌমেনকে কোলে পিঠে করে মানুষ করেছে। মহামায়া যখন ওই বাড়িতে বউ হয়ে আসে, তারা তখনকার চাকর আর কি। তো ওখানে কুসুম আসতেই, কুসুমের সাথে মহামায়ার যে কথোপকথনটুকু হয়, তো মহামায়ার প্রথমে তো বিশ্বাস হচ্ছিল না, কিন্তু তারপর কুসুমের কথাবার্তা শুনে সে বুঝে যায় যে এই মেয়েটা যা বলছে, এর মনে মানে মুখে বলছে এক, মনের ভেতর এক, সেরকম মেয়ে না। খুবই সাদাসিধে, যা বলছে সেটা একদম মানে খুবই পিওর বাই হার্ট। তো সে তার কথায় গলে যায়, সোজা কথা। তখন তো সে তখন তাকে বাড়িতে ডাকে, তার ওই অবস্থা দেখে মানে একদম শাড়ি টাড়ি উলোধুলো হয়ে রয়েছে আর কি। সে নিজের একটা শাড়ি দেয়, নিজের পোশাক দেয় আর কি। তো কুসুম অবাক হয়ে যায় যে মানে এই যে মাতৃত্ব বা মায়ের যে ভালোবাসা, সেটা তো সে তেমনভাবে কখনো পায়নি। তার বাড়িতেও একই, মানে মায়ের ভালোবাসা সেইভাবে পায়নি। তাকে কিছু দেওয়া, এই যে তার নিজের কিছু, তখন কুসুম ভাবতেই পারছে না যে আমাকে কেউ কিছু দিচ্ছে, মানে আমার জন্য কেউ কিছু করছে। তো তখন কুসুম অবাক হয়ে বলে, আমার তো একটাই শাড়ি, কি করবো যদি এইটা যদি না থাকে? বলে, তুই আমার শাড়ি পর। তো কুসুমের সাথে মহামায়ার সম্পর্কটার কথা এবার বলি। তো কুসুম ওই বাড়িতে একটা আশ্রয় পায়, মহামায়া তাকে আশ্রয় দেয়। কিন্তু তার চাকর বাকররা বলে যে দিদি, তুমি কিন্তু এর আগেও একবার ঠকেছো একজনকে আশ্রয় দিতে গিয়ে, তো তুমি আবার সেই ভুল করছো। বলে, না, এই মেয়েটা আমার সাথে কিছু করবে না। বলে, এটা তোমার বিশ্বাস, কিন্তু যদি কিছু করে? বলছে, ঠিক আছে, তখন আরেকবার না হয় ঠকবো, কিন্তু ওকে আমি এইভাবে ফেলে দিতে পারি না। ওর এই কুসুম সব বলে যে তার সাথে কি কি হয়, কেন সে বাড়ি ছেড়ে পালিয়ে এসছে। তো সেটা শুনে মহামায়ার মনে গিয়ে লাগে, তো সেই জন্য সে তাকে বাড়ির ভেতর ঢুকিয়ে নেয়। আর কোথাও গিয়ে তার মনে, ওই যে বললাম যে তার মেয়ে মারা গেছিল ছোটবেলা, তো কুসুমের মধ্যে কোথাও গিয়ে সে তার মেয়েকে দেখে। এবার এই যে দেখা, মানে কুসুমের মধ্যে যে তার মেয়ে রয়েছে বা তাকে তার মেয়ের চোখে দেখছে, তো সেইটা তার কোথাও গিয়ে, এই যে 2জন চাকরের কথা বললাম, তারা বলে যে কোথাও গিয়ে তোমার মেয়ে ফিরে এসছে। তো তখন মহামায়া না কুসুমকে এতক্ষণ যেভাবে দেখছিল, এতক্ষণ যে চোখে দেখছিল, তখন থেকে তার কুসুমের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে তখন সম্পূর্ণরূপে তাকে নিজের মেয়ের চোখে দেখতে শুরু করলো। তো সে একদিকে বুঝতে পারছে যে এই মেয়েকে এখানে রাখা বিপজ্জনক, কারণ তার যে হিস্ট্রি বা তার যে পাস্ট বা সে যেই সমাজ থেকে বিলং করে, তারা যদি একবার খুঁজে পায়, যে যখন তখন এখানে সে হামলা করতে পারে। কিন্তু সে ওই মায়ায় পড়ে সে আর তাকে ছাড়তে পারে না। এইবার এখান থেকে কুসুমের সাথে মহামায়ার একদম খুব মিষ্টি একটা সম্পর্ক
গড়ে ওঠে, ভালো লাগে সেটা পড়তে। কুসুম এই যে নরক থেকে বেরিয়ে আসে, কুসুম এবার স্বর্গ লাভ করে, মানে তার কাছে ওইটা স্বর্গই। মানে সে ঠিক মতো খাচ্ছে, পড়ছে, মহামায়া তাকে পড়াশোনা করতে শেখায়, তো নতুন কাপড় চোপড় দেয়, তো তার একটা আলাদা ঘর হয়। সে এতদিন মেঝেতে একদম জবুথবু হয়ে শুয়ে থাকতো, ভয়ে কখন তার স্বামী আসবে, এসে তার উপর চড়াও হবে, তাকে মারবে, মানে শরীর নিয়ে ছিনিমিনি খেলবে। তো সেই সব এখন সে আটকে উঠতো ঘুমের ঘরে, তো সেই জিনিস আস্তে আস্তে তার দুঃস্বপ্ন কেটে যায়, সে এখন মানে শান্তি মতো ঘুমায়। তো এই জায়গাটা খুব সুন্দর। সে মহামায়া বলে একটাই কথা বলে দেয় যে তুই বাগানে কাজ করবি, বা আমি যা যা বলবো সেটা তুই মেনটেন করবি, কিন্তু ভুলেও বাগান থেকে কোনো ফুল বা পাতা ছিঁড়বি না। তো কুসুম হাসে, বলছে না না। কুসুম ওর মানে মহামায়াকে মায়ের চোখে দেখে, মানে সে যা বলবে সেটাই ঠিক, বাকি পুরো দুনিয়া ভুল, এরকম। মানে অন্ধের মতো কুসুম তখন মহামায়াকে বিশ্বাস করে, মানে যে তাকে আশ্রয় দিয়েছে, যে তাকে খাবার দিচ্ছে, কাপড় চোপড় পরতে দিচ্ছে, সে কখনো তার ক্ষতি চাইবে না, এটা কুসুম একদম নিজের মনের মধ্যে নিয়ে নেয়। তো অন্ধের মতো কুসুম মানে মহামায়াকে একদম বিশ্বাস করতে শুরু করে, সে যা বলবে সেটাই ঠিক। তো মানে মহামায়া যদি তাকে দিয়ে কোনো ভুল কাজও করা, সে কোনো কোশ্চেন করবে না। প্রথম কথা, তার সেই বুদ্ধিটাই নেই, কোথাও গিয়ে বুদ্ধিটা নেই, মানে সে আঙুল তুলতে জানে না, সে কোশ্চেন করতে জানে না। সে যেই সমাজ থেকে বিলং করে সেখানে সে এতটা সাদাসিধে কি করে, সেটাই হচ্ছে আমার কোশ্চেন। মানে ওখানে গিয়ে তুমি মার খাচ্ছ, সবই ঠিক আছে, কিন্তু তোমার তো বাস্তব জ্ঞানটা তো একটু হবে। তো কুসুমের মধ্যে সেই জিনিসটাই নেই। মানে ওই সে হচ্ছে মুকুল টাইপের, মানে মুকুলটা প্রস্ফুটিত হয়নি, সেই মুকুলটা মুকুলই রয়ে গেছে। তো সেই যে এই যে জীবন, সেই যে বাস্তব, বা এই যে সমাজের যে কি কি এলিমেন্টস আছে, কোথায় কোথায় তার ক্ষতি হতে পারে, কোথায় গেলে মানে সে সুখ পাবে, তো সেইটার কিছুটা নলেজই তাই রয়েছে, তার পুরোটা নেই। ওই বয়সে পুরোটা থাকা সম্ভব না, কিন্তু তবুও যে মানে বাচ্চাপনাটা দেখানো হয়েছে সেটা কোথাও গিয়ে বিশ্বাসযোগ্য না। মানে আরেকটু তাকে ম্যাচিওর দেখানো উচিত ছিল। যাই হোক, কারণ এমন একটা জায়গা থেকে সে আসছে, তো সেখানে সে মানে ওখানে থেকেও এতটা সে কি করে সাদাসিধা হয়, এটাই হচ্ছে কোশ্চেন। কিন্তু ওখানে মামার সাথে তার সম্পর্কটা ভীষণ ভালো হয়ে যায়। তো তখন মানে তার চাকর বাকরের সাথেও প্রথম প্রথম কুসুমকে তারা একটু মানে ওই পাস্টের ঘটনা রিকল করে, যে এরকম তাদের দিদিকে একজন ঠকিয়েছিল, তো সেটা মনে করে তো কুসুমকেও তারা একটু প্রথম দিকে সন্দেহের চোখে দেখতো। কিন্তু কুসুমের যে এই যে পুরো বাড়ি মাতিয়ে রাখা, সবার মানে আগ বাড়িয়ে কাজ করতে যাওয়া, তারপর সবার সাথে হেসে খেলে কথা বলা, মিষ্টি স্বভাব, তো সবাই আস্তে আস্তে কুসুমের মানে মিশে যায় আর কি কুসুমের সাথে আর কি। তো কেউ আর কোনো কথা বলে না, সবাই সুন্দর ওখানে জীবনযাপন কাটাতে থাকে। এইবার গল্পে টুইস্ট আসে হচ্ছে সোমেন তো এতদিন কলকাতা ছিল, তো কলকাতায় সে চায় না, সে তার মা ওইখানে পড়ে থাকে ওই গ্রামে, সে তার মাকে নিয়ে কলকাতায় আসতে চায়। আর তার মায়ের সাথে সোমেনের একটা আলাদাই রিলেশনশিপ, মানে ভীষণ গাঢ় বন্ড দেখানো হয়েছে আর কি। তো এখন কুসুম আসার পরে সেইটা একটুখানি হলেও শিথিল হয়েছে, কিন্তু তার মা সোমেনকে মানে বোঝাই যায় আর কি। তার এই যে মহামায়ার জীবনে তো আর কেউ নেই, এক ছেলে, তো ছেলেকে আঁকড়েই তার পুরো গোটা জীবন, তো স্বাভাবিক ভালোবাসাটাও তীব্র হবেই। তো সোমেনকে সে জানায় যেরকম একজন মেয়ে তাদের বাড়িতে রয়েছে, আশ্রয় নিয়েছে। তো এবার যারা বাংলা সিরিয়াল দেখে বা যারা একটু প্রেডিক্ট করতে পারে, তো এইখান থেকে কি বোঝা যায় যে আচ্ছা সোমেন আসবে, তাহলে সোমেনের সাথে কি কুসুমের কিছু একটা হবে। তো এইরকম ভাবে এগোচ্ছে, তো আমিও ভাবছিলাম যে এভাবেই হবে, কিন্তু সেখান থেকে গল্পটা ঘুরে যায়। তো কিভাবে ঘুরে সেটা বলছি। তো সোমেন যখন জানতে পারে যে তার মা এরকম একজন মেয়েকে আশ্রিত করে রেখেছে, তো সোমেন না পাত্তা দেয় না, বা জাস্ট মানে উদাসীন হয়ে যায়, বা ওই ব্যাপারটাকে জাস্ট মানে ইগনোর করে, যে কি মা আর কি করছে, মানে মনের মতো অনেক কিছু চললেও সে চিঠিতে কিছু লেখে না। এবার সোমেন যেখানে থাকে সেখানে সে তার এক বন্ধুর সাথে হোস্টেল শেয়ার করে থাকতো, কিন্তু হোস্টেলের খাবার দাবার যা, তো সেই জন্য তার বন্ধু একটা বিয়ে করে। তো যখন সে বিয়ে করে, তো তারা দু কামরার ফ্ল্যাটে গিয়ে ওঠে। তো তখন তার বন্ধু তাকে অফার করে যে তুই এসে পড়, আমরা মানে একটা ফ্ল্যাটে আমরা থাকবো, আর একটাতে তুই থেকে যাস আমাদের সাথে একসাথে। তো সোমেন চায় ওইখানে অফারে, মানে ভালো অফার পায় আর কি। কিন্তু সেখানে গিয়ে দেখে স্বাভাবিক এতদিন হোস্টেলে খাবার খেত, মানে সেটা একটা মানে থোক পয়সায় সব কিছু পেয়ে যেত, থাকছে খাচ্ছে, সে খাবার খারাপ হলো, কিন্তু এখন তার খাবারের আলাদা খরচ, ফ্ল্যাটের আলাদা ভাড়া। তো তখন তার যে বন্ধুর শালি
বোর্ডস দেবে, সোজা কথা বোর্ডস এক্সাম। তো সোমেন ভীষণ পড়াশোনায় ব্রাইট একদম, মানে এখানে এক জায়গায় পরিষ্কার লেখা আছে মহামায়া ভাবছে যে তার শ্বশুর বাড়ির যে মাইন্ড, শার্প মাইন্ড, সেটা তার ছেলের মধ্যে গেছে। এমনকি তার বাবাও, মানে সোমেনের বাবাও খুব ব্রাইট স্টুডেন্ট ছিল। তো তখন সেই যে বন্ধুর শালিকে পড়ানোর দায়িত্ব পায় সোমেন, তো সেইটা আবার আরেকটা ব্যাপার। তো আপনার মনে হতে পারে এই বন্ধু শালির সাথে সোমেনের কিছু একটা হবে, সেটা হয় কি হয় না সেটা আমি বলছি না, কিন্তু এটা একটা মজার আছে। কারণ সেই শালি হচ্ছে এমন একজন পড়ুয়া আর কি, সে খুবই অমনোযোগী, সে পড়তেই চায় না, তার পড়াশোনাতে কোনো ধ্যান জ্ঞানই নেই, মানে ওই হচ্ছে বা ফেল করলে করবো এরকম টাইপের আর কি। তো সেইখানে সোমেন একদিন ইনডিরেক্টলি খুব অপমান করে ওকে, মানে ও গিয়ে তার বন্ধুকে বলে যে আমি পড়াবো না, পড়িয়ে নিজের অপমানে, এর কোনো মানে যার নিজেরই কোনো তাগিদ নেই তাকে আমি কিভাবে পাস করাবো। তো এই কথাটা যখন মেয়েটা শোনে, মানে তার শালি, তার খুব গায়ে লাগে, হচ্ছে এরকমভাবে ইনডিরেক্টলি অপমান না করে আমাকেই বলতে পারতেন। তো তখন সে মানে একদম মন দিয়ে পড়াশোনা শুরু করে। তো সে বোর্ড এক্সাম পাসও করে যায় আর কি। তো পাস করার পর তখন খুব খুশি হয় বন্ধু আর বন্ধুর বউ। তো তখন বন্ধু বলে যে মাকে নিয়ে এবার এসে পড়ো, এখানেই আমরা তাহলে এবার সবাই একসাথেই থাকবো। তো তখন সোমেন মাকে চিঠি লেগে যে তুমি এবার ওখানে, আমি আসছি কয়েকদিনের মধ্যেই, অনেকদিন আসতে পারিনি কারণ এখানে ওই স্টুডেন্টের পরীক্ষা ছিল, সেই জন্য পুজোর ছুটিতেও যেতে পারিনি। তো তার মা মনে মনে ক্ষুণ্ণ হয়েছিল আর কি, যে কতদিন ছেলেকে দেখে না। কিন্তু এইটাও একই সাথে সে ভাবছে যে যদি ছেলে আসে, ছেলেকে সে কি জবাব দেবে। ছেলে তো অলরেডি বলে রেখেছে তাকে কলকাতায় নিয়ে যাবে, কিন্তু কলকাতায় সে কিভাবে নিয়ে যাবে, মানে কলকাতায় গেলে তো কুসুমকেও নিয়ে যেতে হবে, বা এবার কুসুমকে কি সে নিয়ে যেতে এগ্রি করবে? আর এত কিছু জানার পর তো সে ডিরেক্ট কুসুমকে তাড়িয়ে দেবে, মানে সোমেন আর কি। তো এইখান থেকে গল্পটা আপনি মনে মনে ভাববেন এই যে এমন একটা জায়গায় এসে পড়েছে, সেখানে অনেকগুলো কোশ্চেন মার্ক, কি হবে কুসুমের, কি হবে সোমেন আর কুসুমের, বা মহামায়ার কুসুমের সম্পর্কটা, বা এই যে কুসুমের যে সমাজে যে লোকগুলো বা তার যে শ্বশুরবাড়ির লোকগুলো, তারা কি কুসুমকে খুঁজে পাবে আদৌ, তারা গল্পে কখন আসবে। তো মহামায়ের যে বাড়ি আর কুসুমের যে শ্বশুর বাড়ি, এই এদের দুজনের মধ্যে তো একটা ডুয়েল হবেই, সেটা কখন হবে, সেটা কিভাবে হবে, গল্পটা শেষ কিভাবে হবে, এই কোশ্চেনগুলো এই জায়গা থেকে আপনার মনে আসতে বাধ্য। এবার এই যে ছেলের সাথে মহামায়ের যে একটা ঠান্ডা লড়াই বলা যায়, তো কারণ মহামায়া চিঠিতে কুসুমের কথা লিখছে, সে ভাবছে যে সোমেনকে কোনো মতে মানে এই ব্যাপারটাকে বোঝাতে হবে যে সোমেন আসলে যেন কুসুমের কথাটাও ভাবে, আমরা যেন কুসুমকেও নিয়ে যেতে পারি, কিন্তু কুসুমকে ছাড়া মহামায়া যাবে না। তো সেটাই বা সোমেনকে সে বোঝাবে কি করে। তো এটা কোথাও একটা পারস্পরিক দ্বন্দ্ব রয়েছে, কিন্তু দুজনে দুজনকে প্রচন্ড ভালোবাসে, সেজন্য কেউ মুখ ফুটে কারোর বিরাগ ভাজন হতে চাইছে না, মানে দুজনের ছাড়া, মানে একে অপরের ছাড়া দুজনের কেউ নেই। তো আমি ছেলের চোখেও খারাপ হবো না, বা ছেলে মায়ের চোখেও খারাপ হবে না, এরকম ব্যাপার আর কি। কিন্তু মাঝখানে এসে পড়েছি কুসুম, টানাটানির ব্যাপার, কি হবে এবার। তো সেইখানে এইবার সোমেন আসে ফাইনালি কলকাতায়। তো আসার পর সেখান থেকে যা হয়, সেখান থেকে মোটামুটি ফিল্মি টাইপের ব্যাপার শুরু হয়, বা সিরিয়াল টাইপের ব্যাপার শুরু হয়। তো এতক্ষণ ধরে ভাবছিলাম যে সোমেন আর কুসুমের মধ্যে কিছু হবে, ওখান দিয়ে দেখা গেল গল্পটা এইভাবে ঘুরছে যে মহামায়া কুসুমকে শিখিয়ে দিয়েছে যে দাদা আসলে ভদ্রভাবে থাকবি। ও এখানে একটা কথা বলে রাখা ভালো, কুসুম যেই স্তর থেকে বিলং করে তাদের ভাষা, আর মহামায়া যে স্তর থেকে বিলং করে তাদের ভাষা দুটো ডিফারেন্ট। মানে একটা হচ্ছে শুদ্ধ বাংলা বলা যায়, আর একটা হচ্ছে অশুদ্ধ বাংলা বা একটু নিম্ন শ্রেণীর বাংলা আর কি। তো সেই যে ভাষার যে ডিফারেন্সটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে। এটা জানি না কতজন খেয়াল করবেন, কিন্তু কুসুমের ক্যারেক্টারটার মধ্যে দিয়ে সেটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। কারণ কুসুম প্রথম দিকে মহামায়ার সাথে যে তার কথোপকথন, মহামায়া অনেক চেষ্টা করে কুসুমকে, যে কিছু কিছু শব্দ সে যেমন আমি কে সে মুই বলে বা এরকম টাইপের কিছু বলে, এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু তাদের টানের বাংলা বলে আর কি। তো সেইগুলো ভদ্র বাংলা না মহামায়ের মতে। তো সেই জন্য সে কুসুমকে শুধরায় ধীরে ধীরে, যে এই শব্দটা এইভাবে বলবি, তুই এইভাবে কথা বলবি। তারা যেমন মানে শাড়িটা অনেকটা হাঁটুর ওপরে পরে, তো সেই শাড়ি কি করে ঠিক মতো পরতে হয় ভদ্রভাবে, ওটাও এক প্রকার শাড়ি পরাই, মানে অভদ্র না, কিন্তু ওই সমাজে আর কি ভদ্রভাবে শাড়ি পরা কাকে বলে সেটা সে শেখায়। সেই জন্য সে সোমেন যখন আসে তখন কুসুমকে বলে তোকে যেভাবে শাড়ি পরতে বলেছে সেভাবে শাড়ি পরবি, ওরকম ভাবে পা দেখিয়ে শাড়ি পরবি। তো এইবার যখন সোমেন আসে, তো
সেখানে ওখানে গল্পে বলাই মানে একদম পরিষ্কার বলে দেওয়া যে সুমেন তো তোর দাদা, আমি যদি তোর মা হই তোর দাদা হবে না। কিছু কিছু কথোপকথন আছে একদম মন ছুঁয়ে যাবে, মানে কুসুম যে কতটা ভেতর থেকে পিওর পবিত্র, সে সাদাসিধে, সেটা একদম পরিষ্কার বোঝা যাবে। সে এক জায়গায় সোজা বলে যে মানে সে মহামায়াকে মা বলছে, মামা বলে তাহলে তুই আমার মেয়ে, বলছে না আমি তোমার মেয়ে কি করে, পেটে ধরলেই সন্তান, তুমি তো আমাকে পেটে ধরনি, কিন্তু চোখে দেখলেই মা, আমি তোমাকে চোখে দেখেছি তাই আমি তোমাকে মা বলছি। তো আপনি সেগুলোতে আঙুল তুলতে পারবেন না। এমনকি মহামায়া এত যুক্তিবাদী একজন মহিলা, সেও সেখানে আঙুল তুলতে পারবে না। সে বলছে যে কুসুমের এই যে স্বভাবটা বা এই যে জিনিসপত্র দেখার যে দৃষ্টিভঙ্গি সেটা থাক, সেটা এই সমাজের জন্য বা এই পৃথিবীর জন্য খুবই সুন্দর, খুবই মিষ্টি। এখানে একটা রামায়ণ নিয়ে একটা কথোপকথন রয়েছে যে রাম ভালো নাকি রাবণ ভালো, এই যে রামের যে সীতাকে অগ্নি পরীক্ষা দেওয়ার যে ব্যাপারটা, সেইটা কতটা যুক্তিযুক্ত। ওই জায়গাটায় কুসুম যা বলে এক একটা কথা, মানে আমরা যা পড়েছি সেইটাকে পুরো কাউন্টার করছে, আর সেটা এমনভাবে কাউন্টার করছে আপনি তার কোশ্চেনের ওপর কোশ্চেন করতে পারবেন না। যে এমন না যে সে অনেক কিছু জানে, সে জাস্ট রামায়ণ মুখে শুনেছে। মানে মহামার আর একজন রিলেটিভের বাড়ি আছে, তো সেই বাড়ির রমিতা বলে একজন সম্ভবত রয়েছে, তো সেও যথেষ্ট মানে নলেজেবল একজন পার্সন। তো তার কাছ থেকে সে রামার মুখে মুখে শোনে, মহামায়ের কাছ থেকে রামার মুখে মুখে শোনে। তো মুখে মুখে শুনে সে তার নিজের মনে তার মতো করে যুক্তি সাজিয়েছে যে এটা এরকম হলে এরকম হবে, এরকম হলে এরকম হবে। সেই যুক্তি থেকে সে কথা বলে, সেই যুক্তি থেকে যে যখন কথা বলে সেগুলো যখন মহামায়া শুনে, সে কোশ্চেন করতে পারে না। রামায়ণের ওই জায়গাটা দারুণ, মানে ওই জায়গাটা এই গল্পের ক্ষেত্রে কোনো মানে যায় না আর কি। কিন্তু এটা আমি পরিষ্কার বুঝলাম যে প্রতিভা বসু নিজে চেয়েছিলেন যে রামায়ণকে মানুষ এইভাবেও ভাবুক। তো সেটা মানে ওখানে রাবণকে যেভাবে এস্টাবলিশ করেছে, বা এই যে লব কুশের যে ব্যাপারটা, বা রামের যে সীতার অগ্নি পরীক্ষা নেওয়ার ব্যাপারটা, এইটাকে যে আঙ্গিকে দেখিয়েছে সেগুলো আমরা ভাবি না। এখন অনেকে ভাবে, কিন্তু এইটা যেই সময়কার লেখা তখন অনেকে ভাবতো না। তো দারুণ, মানে ওই সময় এরকম ডিরেক্ট রামায়ণের যে মানে প্রতিষ্ঠিত রামায়ণকে চ্যালেঞ্জ করা, দারুণ ওই জায়গাটা। তো এইভাবে মোটামুটি গল্প এবার ক্লাইম্যাক্সে এসে পড়ে, সোমেন এখানে আসে। এবার মানে আপনি মাঝপথ থেকেই গল্পের যে স্রোত সেটা একটুখানি হাই হওয়া উচিত ছিল, তো সেটা হয় না। সেখানে এসে আমি এখানে এক্সপেক্ট করেছিলাম যে এইবার সোমেন এসছে, এবার সম্ভবত শ্বশুরবাড়ির লোকগুলো আসবে, এখানে একটা বিশাল ক্যাচাল হবে, তারপর কি হবে সেটাই দেখা। ওখানে কিছুই হয় না, মানে ওখানে মানে আমি ওই জায়গাটা যথেষ্ট হতাশ। কারণ আমার সবসময় মনে হচ্ছিল গল্পটা পড়তে গিয়ে এটা যেরকম ফরম্যাটের লেখা বা যেই টপিকটা নিয়ে লেখা, খুব মানে হ্যাপেনিং একটা লেখা হওয়া উচিত ছিল। মানে যথেষ্ট কিছু আপনাকে প্রমিস করে যে এইটা অফার হবে, এইটা অফার হবে, কিন্তু কিছুই হয় না। মানে অনেক সম্ভাবনাময় একটা লেখা, কিন্তু ওই সম্ভাবনাটা সম্ভাবনাই থেকে যায়, ওটা আর মানে গল্পে বাস্তবে রূপান্তরিত হয় না আর কি। তো সেটা একটু হতাশাজনক। যাই হোক, তো সোমেন আসে। এবার সোমেনের সাথে ওখানে মানে কুসুমের প্রথমত মানে বনিবনা হয়ই না। সোমেন তো পোষাচ্ছিলই না সোমেনের কুসুমকে, যে কেন এই মেয়ে এখানে কি করছে। তারপর যখন সে শুনলো এইরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, এবার এর মাঝে আবার আরেকটা ঘটনা ঘটে, সেটা একটু বলে রাখা ভালো। তো কুসুমের একটা জিনিস ভেবে মনে পড়ে যে তার শাশুড়িকে কি সে মেরে ফেললো, সে কি খুন করলো তার শাশুড়িকে। কারণ সে জাস্ট লাস্ট দৃশ্য দেখেছিল যে সে বাঁশ দিয়ে মেরেছে, তার শাশুড়ি কপাল টপাল ফেটে রক্ত ঝরছে আর কি। তো এবার কুসুমের কোথাও গিয়ে মনে হলো যে সে খুনি, তার শাশুড়ি হয়তো মরেই গেছে। না মরে গেলে এতদিনে তো অ্যাটলিস্ট খুঁজতে আসতো, কারণ তারা যেরকম ভাবে বউ মানে ওই জায়গাতে বউঠো পালিয়ে গেলে যেখান থেকেই হোক খুঁজে নিয়ে এসে আবার মারধর করতো। তো এতদিন হয়ে গেল, এত মাস হয়ে গেল, শ্বশুর বাড়ি থেকে কেউ আসছে না, তো তখন কুসুম ভেবে তার শাশুড়ি মরেই গেছে। তো তো এবার সেটা ভেবে সে নিজে নিজে খুব ক্ষুণ্ণ। সে একদিন মহামায়ের কাছে সব বলে, তখন সোমেনও ছিল। সোমেন বলে, মা তুমি একজন খুনিকে বাড়িতে আশ্রয় দিয়েছো, এবার ওকে নিয়ে যেখানে শিগগিরই গুছাও, ওকে নিয়ে আমরা কলকাতা পালাতে হবে, নয়তো ও তো ওখানে গিয়ে সবাইকে বলে দেবে যে এতদিন এই বাড়িতে আশ্রয় ছিল, তো পুলিশ এসে তো আমাকে ধরবে, মানে আমাদের ধরবে আর কি। ওই জায়গাটা যাচ্ছে তাই হয়, মানে লজিক্যালি অল্প অল্প ঠিক, কিন্তু এরকম হওয়া উচিতই ছিল না। মানে কি হচ্ছে ওই জায়গাটা, বোকা বোকা, খুবই বোকা বোকা লাগলো আর কি। কারণ গল্পটা যেভাবে এগোয় এতক্ষণ অবধি খুব ভালো এগোচ্ছিল, শেষের দিকে এসে পুরো খেয়েই হারিয়ে যায়।
তো ওইখানে এসে তখন কুসুমের মনে হয় যে সে তার শাশুড়িকে খুন করেছে। তো হঠাৎ একদিন মানে তারা কলকাতা যাবে, বেরোতে যাবে, তো তখন ওইখানে কুসুমের শাশুড়ি আর তার সাথে মানে একজন এসছে, যার থেকে পালিয়েই আর কি কুসুম এসেছিল, কারণ তার স্বামী পয়সার জন্য কুসুমকে অন্য একজনের কাছে বিক্রি করে দিচ্ছিল মানে মানে সোজা কথা শুতে বলেছিল আর কি। তো সেইটাতেই লাস্টে রাত্রিবেলা অত ক্যাচাল হয়ে শাশুড়িকে বাস দিয়ে মেরে কুসুম পালায়। তো সেই লোকটাও এসেছিল। তো তখন মহামায়া সব বুঝতে পারে। তো তার শাশুড়ি মহামায়াকে বলে যে সে খোঁজ পেয়ে এসছে যে এই বাড়িতেই নাকি তাদের পুত্রবধূ রয়েছে। তো মহামায়া তখন চাকরগুলোকে বলে, দারোয়ানদের বলে যে সবাই লাঠি সোটা নিয়ে আয়, সদর দরজা বন্ধ কর, আজকে এদের যেন বাড়ি থেকে বেরোতে দেওয়া যাবে না, এত অত্যাচার করেছে যখন আজকে শেষ দেখে ছাড়বো, পুলিশ 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 কাছারি যা হবার হবে। তো সেইখানে তখন জানা যায় যে কুসুমের স্বামী মারা গেছে, ওলা ওঠা হয়েছিল তো মারা গেছে। তো খুব ভালো হয়েছে, খুবই মানে খুশ খবরি আর কি। তো ওখান থেকে তো মানে তার শাশুড়ি আর কিছু পায় না, মহামায়া তাকে যাচ্ছে তাই বলে, যাচ্ছে তাই ভাবে অপমান করে, তো ওখান থেকে ভাগিয়ে দেয়। এবার তারপর যা হয় তো সেটা আমি আর বলছি না, মানে লাস্টের টুকু আমি আর বলবো না, ওর মানে অনেক কিছুই বলে দিলাম, তবুও অনেক কিছু বাকি রয়েছে। কিন্তু শেষের দিকটা যেটা হয় সেটা আমার যথেষ্ট ইলজিক্যাল লেগেছে। মানে যেরকমভাবে এস্টাবলিশ করা হয়েছিল তারা, মানে কুসুম, সৌমেন হচ্ছে কুসুমের দাদা, সেখান থেকে লাস্টে পুরো ব্যাপারটা উল্টে যায়, মানে যাচ্ছে তাই হয় ওই জায়গাটা। তো আমি বলছি না, একদম লাস্ট স্ট্যান্ডা যাকে বলে, সেখানে কুসুম একটা ডিসিশন নেয়। সেই ডিসিশনটা যদি সে ঠিকমতো নিতে পারতো, মানে সেটা যদি সাকসেসফুল হতো, তাহলে গল্পটা একটা অন্যভাবে এন্ডিং হতো। কিন্তু সেটা হয় না, সেটা না হয় সেই একটা মানে ইলজিক্যাল ন্যাকা ন্যাকা মার্কা এন্ডিং হয়, সিরিয়াল মার্কা আর কি। তো সেই কুসুমের ডিসিশনটা যদি হতো আমি খুব খুশি হতাম, মানে হ্যাঁ একটা আনএক্সপেক্টেড এন্ডিং হতো, সেটা কেউ ভাবতেই পারতো না, কিন্তু সেটা হয় না। এই হচ্ছে টোটাল। শেষের দিকটা আমি আর বলছি না, শেষের দিকে সৌমেন, মহামায়া আর কুসুম মিলে একটা যাচ্ছে তাই বাওয়াল হয় আর কি। তো এই যে আমি যে প্রথম দিকে বলে আসি যে শ্বশুর বাড়িটা এত এইরকম একটা বজ্জাত টাইপের সমাজ থেকে বিলং করে, সেইখানে তারা আসবে, মহামায়াদের সাথে একটা বহুত ক্যাচাল হবে। সেখানে ক্যাচাল হয় সেটা হচ্ছে 5%, মানে সেটা অনেক বড় লেভেলের কিছু হতে পারতো, সেখান থেকে অনেক কিছু হতে পারতো, পুলিশ কাছারি আরও যাচ্ছে তাই, মানে অনেক ব্যাপারটা গড়াতে পারতো, জল অনেক দূর গড়াতে পারতো, কিছুই হয় না, জাস্ট কিচ্ছু হয় না ওখান থেকে, মানে ওখানেই গল্প আটকে থাকে, ওখানেই শেষ হয়ে যায় ওই মহামায়ার বাড়িতে আর কি। এই হচ্ছে টোটাল। শেষটা হতাশাজনক ওভারঅল, প্রথম দিকে পড়তে খারাপ লাগে না, বিশেষ করে প্রথম দিকটা তো খুব হার্ড হিটিং। তো সেখান থেকে গল্পটা, এবার যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে গল্পটা লেখা সেটা ওই প্রথমেই বললাম, সেটা সাধুবাদ জানাতে হয়। এরকম টাইপের লোকেদের গল্প লেখা উচিত, মানুষদের জানানো উচিত যে এরকম স্তরও বিলং করে, তো তাদের বিরুদ্ধে গলা তোলা উচিত। এখনো অনেক মানে সমাজে এরকম অনেকেরই মেন্টালিটি যে বউ আসবে পেটাবো, মানে তার থেকে আমাদের আর কিছু পাওয়ার নেই, মানে বউ এসেছে মানে ফার্স্ট স্টেশন বার করো সোজা। তো তাদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য এই লেখাটা, কিন্তু লেখাতে কতটা আর কাজ হবে যদি মানুষ নিজেই না মানে বদলায় আর কি। এই হচ্ছে ওভারঅল। তো মোটামুটি মানে একবার পড়ার মতো লেখা। তো থাক, আজকের মতো এইটুকুই থাক। তো আমি অরিক, এই চ্যানেলে বাংলা বই, বাংলা সাহিত্য, উপন্যাস নিয়ে কথা বলে থাকি। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন অনেক ধন্যবাদ। বছরের প্রথম ভিডিও, যদি ভালো লাগে লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব।